স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে। পাঠ শুরু হয়েছে উপন্যাসের অধ্যায় থেকে। সতীনাথ ভাদুরী রচিত ঢোড়াই চরিত মানুষ। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব বাল্যখণ্ডের পরবর্তী অংশটুকু, অর্থাৎ বাল্যখণ্ডটি অনেকটা বড় হওয়ায় আমি কয়েকটি পর্বে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। ইতিমধ্যে বাল্যকাণ্ডের প্রথম ভাগ পাঠ সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যারা শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো, সেখানে ক্লিক করে অনায়াসেই শুনে নিতে পারবেন। রেবনগুনির কৃপায় ঢোড়াইয়ের পুনর্জীবন লাভ। দুঃখিয়া হওয়ার পর থেকে বুধনি হয়ে যায় দুঃখিয়ার মা। পাড়ার সবাই তাকে ওই নামেই ডাকতে আরম্ভ করে। আর সত্যি সত্যি এরপর থেকে ঢোড়াইয়ের কথা তার খুব কম সময়ই মনে পড়ে। একে ঢোড়াইয়ের মার কাছ থেকে দূরে দূরে থাকতে চায়, আর এদিকে দুঃখিয়ার মারও সংসারের নানান ল্যাঠা। দুঃখিয়ার মার ছোট্ট মনের প্রায় সমস্ত জায়গাটুকুই জুড়ে থাকে দুঃখিয়া। এ সোজা কথাটা বাবাও মর্মে মর্মে বোঝে, আর সেই জন্যই আজ দরকারে পড়েও তাকে ডাকতে ইতস্তত করছিল। সেবার মাসখানিক থেকে তাতমাটুলিতে চড়াই পাখি দেখা যাচ্ছে না। সবাই বলা বলি করে যে একটা বড় অসুখ শিগগিরই আসছে। তার উপর বাড়িতে নম্বর দিয়ে লোক গুনে গিয়েছে, অর্থাৎ আদমশুমারি। সকলে ভয়ে কাঁটা হয়ে আছে। তারপর যা ভাবা গিয়েছিল তাই। জিরানিয়ায়, তাতমাটুলিতে, ধাঙরটুলিতে কি অসুখ কি অসুখ! বায়ু উকড়ানোর ব্যারাম, বেহুশ জ্বর, ঝড়দে বিমার পর্দে খতম। অর্থাৎ লোকে অসুখে পড়ে আর সঙ্গে সঙ্গে মরে। কপিল রাজার বাড়ি শুদ্ধ সবাই উজাড় হয়ে যায় এই রোগে সেইবার। হবে না, বকরহাট্টার মাটির সব শিমুল গাছ সে কাটিয়েছিল চা চালান দেওয়ার বাক্স তৈরি করার জন্য। শিমুল তুলো যে তাতমানিদের রুজি, সে কথা একবার ভাবল না? কাটাচ্ছিলেন ওই নিরেট ধাঙরগুলোকে দিয়ে। আহম্মকগুলো বোঝে না যে ধাংরানীদেরও শিমুল তুলো বেচে রোজগার হয়। সেই তো নির্বংশ হয়ে গেলি কপিল রাজা, কিন্তু যাওয়ার আগে ঝোটাহারদের রোজগার মেরে রেখে গেলি। থাকগে, সে যাদের স্ত্রী মেয়ে আছে তারা ভাবুকগে, কিন্তু তার তো সম্বল ওই একমাত্র ঢোড়াই। সকালে ঢোড়াই ঘুম থেকে ওঠেনি। মিলিট্রি ঠাকুর বাড়িতে রামায়ণ শুনতে যাওয়ার সময় হলো, তবুও ওঠে না। বাবা ত্রিশূল দিয়ে খোঁচা মারে, হলো কি ছোড়ার? বাবার মনটা ছ্যাঁত করে ওঠে। কপিল রাজার বাড়ি থেকে একটার পর একটা মুর্দা বের করেছে, পরপর চারটি। নুনুলাল মাহাতো খতম হয়ে গিয়েছে গত সপ্তাহে। গায়ে হাত দিয়ে দেখতে ভয় ভয় করে। গায়ে হাত দিয়ে দেখে যা ভেবেছে তাই। ও ঢোড়াই কথা বল, চুপ করে কেন? ভিক্ষেও বেরোনো, রামায়ণ শুনতে যাওয়া, মাথায় চড়ে। এ কি করলি রামজি আমার? এ রোগেতে ভাববার পর্যন্ত সময় দেয় না। দুঃখিয়ার মাকে খবর দেব কি না, ডাকা উচিত হবে কি না, সেই কথাই বাবা ভাবছে। দুঃখিয়ার মা তো মনে হয় এক্কেবারে ধুয়ে মুছে ফেলে দিয়েছে ঢোড়াইকে মন থেকে। 1 বছরের মধ্যে একটি দিন খোঁজ করেননি। বাবা ভেবে কুল কিনারা পায় না। শেষ পর্যন্ত গিয়ে খবরই দেয়, তার পেটের ছেলে কিছু একটা ঘটে গেলে হয়তো সারা জীবন দুঃখ থেকে যাবে। আসতে ইচ্ছে হয় আসবে, মন না চায় আসবে না। বাবা নিজের কর্তব্য করবে না কেন? খবর দিতেই দুঃখিয়ার মা আঁতকে ওঠে। দুঃখিয়াকে বাবুলালের কোলে ফেলে পাগলের মতো ছুটতে ছুটতে আসে। আর যেন সে মানুষই না, পুরনো বুধনি ফিরে এসেছে যেন। বাবুলাল পিছন থেকে হাঁ হাঁ করে। কে কার কথা শোনে? গোসাই নেমে এলেও তার পথ আটকাতে পারতেন না তখন। এসেই ওই নেতিয়ে পড়া ছেলেকে কোলে তুলে নেয়। ঢোড়াই তখন বেশ বড়, 8 বছর বয়স হবে। ওই বুড়ো ধাড়ি ছেলেকে কোলে নিয়ে ছোটে রেবনগুনির বাড়ির দিকে। ওর গায়ে মহাবীরজি তাকত জুটোচ্ছেন। বাবা তো
গুনির বাড়ি যেতে পারে না, গেলে লোকে সে সন্ন্যাসীকে মানে না। তাই সে খানিক দূরে সাথে সাথে গিয়ে পথের ধারে এক জায়গায় বসে পড়ে। সেখানে গিয়ে দুখিয়ার মা ঝাড়ফুঁকের কথা তুলতেই রেবনগুনি ফুঁ দিয়ে তামাক ধরাতে ধরাতে বলে, তুই তো বাসি পেটে আসিসনি। দুখিয়ার মা হকচকিয়ে যায়। সকালে কি খেয়েছে মনে করতে চেষ্টা করে। গুনি যখন বলেছে নিশ্চয়ই কিছু খেয়ে থাকবে। ও মা, সত্যি তো, খৈনি তো সে খেয়েছে। ওই যে তখন বাবুলাল ডোলে নিয়ে যাওয়ার সময় তাকেও একটু দিয়েছিল। উৎকণ্ঠার জায়গায় ভয়ের ছাপ পড়ে তার মুখে। রেবনগুনি তো চোটে লাল। এই মারে তো এই মারে, তুই বুড়ো মাগি, জিন্দেগি গেল ছেলে বিয়ে, সাতকাল তাতমাটুলিতে কাটিয়ে তুই জানিস ঝাড়ফুঁক করতে আসতে হলে খালি পেটে আসতে হয়, ভোরবেলাতে আসতে হয়। রেবনগুনির নামে পাড়ার লোকে কাঁপে। তাতমাটুলির আইবুড়ো মেয়েরা তাকে দূর থেকে দেখলে পালায়। মায়েদেরও মেয়েদের উপর সেই রকমই হুকুম। এক তো টুকটাকের ভয়, তার উপর থাকে 24 ঘন্টা নেশা করে, পরপর 6টা বিয়ে করেছে, এখনো দুটোকে নিয়ে ঘর করে। গোসাই থানে যেদিন ভেড়া বলি হয় সেদিন প্রতি বছর তার উপর গোসাই ভর করেন। সেই সময় সে ভেড়ার রক্ত কাঁচা খায়। মুখে গয়ে ভেড়ার রক্ত মেখে সে হুঙ্কার ছাড়ে। সে কি আর করে? তার মধ্যে দিয়ে গোসাই কথা বলেন। তার হাতের বেতের ঘেরটা দিয়ে ছুঁয়ে সে যাকে যা বলবে তা ফলবেই ফলবে। কুমারী মেয়েরা সে সময় পালায় সেখান থেকে। 5 বার সে একটা একটা মেয়েকে ছুঁয়ে তার সঙ্গে বিয়ের কথা বলেছে। কোনো মা বাবার সাধ্যি নেই যে সেই সময়কার গোসাইয়ের কথার নড়চড় হতে দেয়। পথে আসবার সময়ই দুখিয়ার মার এসব কথা মনে হচ্ছিল, কিন্তু গরজ বড় বালাই। ঢোড়াইটাকে বাঁচাতে হলে ওই গুণী ছাড়া আর দ্বিতীয় লোক নাই। টৌনের হাসপাতালে গেলে কোনো লোক আর বাড়ি ফিরেই আসে না। কপিল রাজা তো বাঙালি ডক্টর দিয়েও দেখিয়েছিল, কিছু কি হলো? রেবনগুনি গালাগালি দিয়ে চলেছে দুখিয়ার মাকে। ভরা দুপুরে কি মন্তরের ধক থাকে নাকি? বেরো শিগগিরি এখান থেকে। দুখিয়ার মা গুনির পা জড়িয়ে ধরে ডুকরে কাঁদে। এটার বাবা নেই গুনি, তুমি একে পায়ে ঠেলো না। গুনির মেজাজ বোধ হয় গলেছে। বলে, কালই তো শনিবার, কাল আসিস। কাল তো আবার হারতাল না কি বলে, ওই কি একটা নতুন হয়েছে না আজকাল, গত বছরেও হয়েছিল একবার। দিনের বেলা সওদা মিলবে না, সাঁঝের পরে দোকান খুলবে। কাল আবার তাই আছে। সাঁঝের পর দোকান খুললে পান সুপারি কিনে নিয়ে রাতে আসিস। সিনুর তো তোর আছেই, ভানুমতির দয়ায় সেরে যাবে এই বদমাসটা। এখানে ভানুমতি বলতে বোঝানো হয়েছে জাদুবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। বলে, ঠোঁটের কোণে হাসি এনে ঢোড়াইয়ের দিকে তাকায়। দুখিয়ার মার মনটা হালকা হয়ে ওঠে। রেবনগুনির মন তাহলে গলেছে, সে বলেছে সেরে যাবে। তার দুশ্চিন্তা অর্ধেক দূর হয়ে যায়। কিন্তু কাল রাত্রির পর্যন্ত দেরি করা কি ঠিক হবে? চিকিৎসা আরম্ভ করতে তার সুবুর সয় না। কালই কি আবার ওই কি যে বলে ছাই হারতাল, নাকি না হলেই হতো না, দুনিয়ার সকলের আক্রোশ কি তারই উপর? এখানে আসবার আগে রেবনগুনিকে যতটা ভয় ভয় করছিল, এখন কথাবার্তা বলার পর ততটা ভয় করে না। সাহসী বুক বেঁধে গুনিকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আজকে পান সুপারি কিনে কাল সকালে এলে হয় না? শনিবার আছে। যা বললাম তাই করো। চিৎকার করে ওঠে গুনি, তোর বুদ্ধিতে আমি চলবো না আমার বুদ্ধিতে তুই চলবি? দুখিয়ার মা ভয়ে কাঁপে। গুনির মুখের উপর কথা বলা তার অন্যায়ই হয়েছে। গুনি একটু নরম সুরে বলে, আজকের কেনা পান সুপারিতে মন্তর ধরবে না, আর ছেলেকে আনবার দরকার নেই, এখান থেকেই কাজ হয়ে যাবে, তুই একা এলেই চলবে। আজকের রাতে শোবার সময় ছেলেটার চোখে
ধোধলের ফুলের রস দিয়ে দিস, আর মরণধারের এই মন্তর দেওয়া মাটি নিয়ে যা ওর কপালে প্রলেপ দেওয়ার জন্যে। ঢোড়াই তখন দুখিয়ার মার কোলে নেতিয়ে পড়েছে। ঢোড়াইকে নিয়ে ফিরে আসবার সময় দুখিয়ার মার কানে আসে, রেবনগুনি আপন মনে বলছে, গত অমাবস্যাতে আর্ধেক রাত্রিরে যখনই দেখেছি মুরবলিয়া অর্থাৎ কন্ধকাটা ভূত, ওই সময় কন্ধকাটা মিলিটারি উর্দি পরা ভূতের দল গিয়েছিল কোশি শিলিগুড়ি রোডের উপর দিয়ে। ফৌজের দল পাক্কি দিয়ে গিয়েছে। তখনই বুঝেছি যে উজাড় হয়ে যাবে গা। কাটা গলার উপর একটা করে আবার পিদ্দীপ জ্বলছিল। ভয়ে তার প্রাণ উড়ে যায়। যাক সে যাত্রা, রেবনগুনির কৃপায় ঢোড়াই বেঁচে যায়। ঝাড়ফুঁকের জন্য দুখিয়ার মাকে যে দাম দিতে হয়েছিল তার জন্য সে কোনোদিন দুঃখিত হয়নি। ওই রোগে কত লোক মরেছিল গায়ে, শুধু রেবনগুনিরই মন্ত্রের জোরে ঢোড়াই বেঁচেছে। এ উপকার দুখিয়ার মা ভুলতে পারবে না। এমন শনিবার রাত্রের মন্তরের ধগজে জ্বর ছাড়বার পরও যত বিষ শরীরে ছিল কালো কালো রক্তের ছাপের মতো হয়ে নাকের মধ্য দিয়ে বেরিয়েছিল কদিন ধরে। অসুখ সারবার পরও 1 হপ্তা দুখিয়ার মা ঢোড়াইকে রেখেছিল বাড়িতে। এ ঢোড়াইয়ের এক নতুন অভিজ্ঞতা। তার শরীর তখনও দুর্বল। বাতাই গোঁজা কাজল লতাটার দিকে শুয়ে শুয়ে কিছুক্ষণ দেখলেই চোখ টনটন করে। হাঁড়ি ঝোলানোর শিকেগুলো বিনা হাওয়াতেও মনে হয় কাঁপে। ভাত আনতে দেরি হলে রাগে কান্না পায়। বাঁশের মাচার উপর একদিকে শোয়ে ঢোড়াই, একদিকে দুখিয়া, আর মধ্যেখানি দুখিয়ার মা। দুখিয়ার মার গায়ের গরমের মধ্যে মুখ গুঁজে গল্প শোনে ঢোড়াই। রাজপুত্তর সদাব্রিজ মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ছেন রাজকন্যা সুড়ঙ্গার মহলে যাওয়ার জন্য। অন্ধকার ঘুরঘুরটি সুড়ঙ্গ, পিছল দেওয়াল, তার মধ্যে দিয়ে জল চুইয়ে টপ টপ করে। অর্থাৎ সুড়ঙ্গা সদাব্রিজের রূপকথা সবাই জানে এখানে, কিন্তু ওটা বলতে হয় গান করে, সেইটা সকলে পারে না। ঢোড়াইয়ের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে দুখিয়ার মার হাতটা শক্ত করে চেপে ধরে। অন্ধকারে ভয় পাচ্ছে নাকি রে ঢোড়াই? এই তো আমি কাছে রয়েছি, কথা বলছি, তবুও ভয় করছে। অসুখের পর এমনিই হয়। ওদিকে হিংসুটে দুখিয়াটা উঠে বসেছে হাতের মুঠো দিয়ে নাক রগড়াতে রগড়াতে। ছোট্ট ছোট্ট হাত দুখানা দিয়ে সে ঢোড়াইকে ঠেলে সরিয়ে দিতে চায়, আর ঢোড়াই বিরক্ত হয়ে ওঠে। ছি দুখিয়া, ঢোড়াই ভাইয়ার যে অসুখ! দুখিয়া কান্না জুড়ে দেয়। বাবুলাল অন্য মাচা থেকে চেঁচায়, ও কাঁদছে কেন? শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ওঠে, দুখিয়াকে নিয়ে যায় নিজের কাছে। ঢোড়াই ছোট হলেও বোঝে যে বাবুলাল রাগ করে দুখিয়াকে উঠিয়ে নিয়ে গেল, আর রাগটা বোধহয় তারই ওপর। দুখিয়ার মাও চুপ করে গিয়েছে। তার চুলের গন্ধটা আসছে নাকে, বাওয়ার জটার গন্ধের মতো না, অন্য রকম। কোথায় ভেবেছিল যে আজ বিজা সিংয়ের গল্প শুনবে, এরপর বাবুলালটা সব মাটি করে দিল। ভারী ভালো লাগে বিজা সিংয়ের গল্পটা। ঘোড়া ছুটিয়ে তরোয়াল নিয়ে যাচ্ছেন বিজা সিং। কার সাধ্যি তার সম্মুখে দাঁড়ায়? হাওয়া গাড়ির চাইতেও কি বেশি জোরে তার ঘোড়া ছোটে? দুখিয়ার মাকে জিজ্ঞাসা করবে নাকি যে ইঞ্জিনের চাইতেও কি বিজা সিংয়ের গায়ে বেশি জোর? না, দুখিয়ার মাটা এখন কথা বলবে না, তাই চুপচাপ শুয়ে রয়েছে। কিরে ঢোড়াই, ঘুমুলি নাকি? ঢোড়াই উত্তর দেয় না, চুপচাপ চোখ বুজে পড়ে থাকে। এইবার দুখিয়ার মা ওঠে। ঢোড়াই জানে যে তাতমাটুলির প্রত্যেক মেয়ে ছেলেরই রাত্রে পুরুষের পা টিপে দেয়, তেল থাকলে পায়ে তেল দিয়ে দেয়। তার বাবার কথা মনে পড়ে। দুখিয়ার মা যদি বাবার পায়ে তেল দিত তাহলে বেশ ভালো হতো। বাবুলালটাও ভালো না, দুখিয়ার মাটাও ভালো না, আর দুখিয়াটাও ভালো না।
বাবা এখন কি করছে কে জানে। আজও তো নিয়ে যাওয়ার জন্য এসেছিল, দুখিয়ার মা যেতে দেয়নি। কালই সে চলে যাবে থানে, বাবার কাছে। বিজা সিংয়ের ঘোড়ার চড়ে তলোয়ার হাতে নিয়ে রাজপুত্তর সদা ব্রিচের মতো। ঢোড়াই ঘুমিয়ে পড়েছে। গুরু শিষ্য সংবাদ। বৌকা বাবা ঢোড়াইয়ের কদর বোঝে, ছোঁড়া বেশ বুদ্ধিমান। বাবা বোবা, কিন্তু ঢোড়াইয়ের সঙ্গে কথা বলতে তার একটু অসুবিধে হয় না। চোখের ইশারাতেই সে সব মনের কথা বুঝে যায়। আর ওর জন্যে ভিক্ষেটাও পাওয়া যায় খুব। গলাটা ওর খুব ভালো কি না। মাইজিরা ওকে বাড়ির মধ্যে ডেকে নিয়ে গিয়ে স্বীয় রামপদ অঙ্ক শোনেন। লক্ষণু চলাই মগু দাহিনো বাঁয়ে, অর্থাৎ রাম ও সীতার পায়ের দাগ এড়িয়ে লক্ষণ একবার ডাইনে একবার বাঁয়ে ফিরে রাস্তা চলছেন। শোনেন। কিছুদিন থেকে বাবা দেখছে যে ওই গানটায় আর সেরকম ভিক্ষে পাওয়া যায় না। সে ও ছোড়াও বুঝেছে। এই যবে থেকে হারতাল টারতাল আরম্ভ হয়েছে তবে থেকে বৌটহির গ্রাম্য গানের হাওয়া লেগেছে দেশে। অর্থাৎ পথিক এই নামের একটি গ্রাম্য সুর 1920 সালের পর থেকে প্রচলিত হয়। এখন এ গান প্রায় লুপ্ত। কি যে গান বুঝি না, যে কোনো কথার শেষেরে বটৌহিয়া জুড়ে দাও আর অমনি গান হয়ে যাবে, যখন যে হাওয়া চলে আর কি। বাবা ঢোড়াই কি ইশারায় বলে, এই পাশের বাড়িটা ছেড়ে দিয়ে চললি কোথায়? ও বাড়িতে অসুখ। সব খবর ঢোড়াই রাখে। কোন বাড়িতে অসুখ, কোন বাসার মাইজিরা দেশে গিয়েছে দশহরার ছুটিতে, কোন কোন বাড়িতে দুপুরবেলায় যেতে হয় বাবুরা আপিস কাছারি গেলে, কোন বাড়িতে বিয়ে পৈতে পুজো, সব ঢোড়াইয়ের নখদর্পণে। বাবাকে সেই চালিয়ে নিয়ে বেড়ায়। বাবার ভিক্ষের অভিজ্ঞতা দু পুরুষের, তবু এসব এত সব খুঁটিনাটি মনে থাকে না। ঢোড়াই গান গাইছি। সুন্দরা আশু ভূমি ভাইয়া, ভাড়া তাকে দেশা বাসে, মোরা প্রাণা বসে হিম খোহরে বটহিয়া, অর্থাৎ সুন্দর সুভূমি ভারত দেশটা আমার প্রাণ থেকে হিমালয়ের গুহায় রে পথিক। বাবা বলে, চল এখান থেকে, কেউ সাড়া দেবে না, কঞ্জুসের দল, এক দুয়ারে কতক্ষণ গলা ফাটাবি। ঢোড়াই ভাবে বাবা বোঝে না তো কিছুই, খালি চল চল। হড়বড় করলে কি ভিক্ষে পাওয়া যায়? মাইজি এখন বসেছে পুজোয়, বাপু অফিসে গেলে, তারপর স্নান পুজোয় বসে, এক্ষুনি উঠবে। যা ভেবেছে ঠিক তাই। বুড়ি মাইজি মটকার থান পরে ভিক্ষে দিয়ে গেলেন, সঙ্গে আবার একটা বেগুন। বাবা অপ্রস্তুত হলেও মনে মনে খুশি হয়। এ ছোড়া উপযুক্ত চেলা হবে বড় হলে, একটু খালি শাসনে রাখতে হবে। বড় দুরন্ত ছেলে, দিন রাত খেলার দিকে মন, রোজগারের দিকে মন বসে না। সকালবেলা ধরতে পারলে তো সঙ্গে আসবে। একটু নজরের বার করেছ কি, ফুট করে কখন যে থান থেকে সরে পড়বে তা কেউ বুঝতেও পারবে না। তারপর কেবল সারাদিন টোটো, আজ এর সঙ্গে ঝগড়া, কাল ওর সঙ্গে মারামারি। ঠিক যেসব কাজ বাবা পছন্দ করে না সেই সব কাজ। একদিন বাবা দেখে একটা গাধা ধরে তার পিঠে চড়েছে। ওই খ্রিস্টান ধাঙড়গুলোর ছেলেদের সঙ্গে পর্যন্ত ওর আলাপ। মাহাতো একদিন এ নিয়ে নালিশও করেছে তার কাছে। বুড়ো শুকরা ধাঙড়, যে উকিল সাহেবের বাগানে মালির কাজ করে, সে আবার ঢোড়াইকে বলে, সন বেটা, ধর্ম ছেলে। রীতিয়া ছড়িদার এই কদিন আগেও এসে বাবার কাছে নালিশ করেছে ঢোড়াইয়ের নামে। গিয়েছিলাম চেমনি বাজারে রাঙা আলু কিনতে, দেখি তোমার গুণধর ছেলে ঢোড়াই গলায় একটা দড়ি জড়িয়ে বোবা সেজে গেরস্থ বাড়িতে গরু মরেছে বলে ভিক্ষা করছে। তাতমাদের নাম হাসালো।
তোমার সঙ্গে ভিক্ষায় বেরোলেই হয়, তাতে তো বেইজ্জতি নেই। এর বিহিত একটা করতেই হবে বাবা তোমাকে। বাবা চোটে আগুন হয়ে ওঠে। এর মধ্যে আলাদা রোজগার করতে শিখেছে লুকিয়ে। কি করেছিস সে চাল আর পয়সা বল? কলকের তামাকটা পর্যন্ত শেষ করে টানি না, পাছে ওই ছোড়াটা ভাবে যে ওর জন্যে রাখলো না কিছু, আরে তলে তলে রোজগার করে খরচ করে। নেমো খারাপ হারামজাদা কোথাকার। আংটা পরানো ত্রিশূলটা নিয়ে সে ঢোড়াইকে তাড়া করে যায় মারতে, কিন্তু ঢোড়াইয়ের সঙ্গে দৌড়ে পারবে কেন? অনেক দূর যাবার পর ঢোড়াই বাওয়ার নকল করে চলতে আরম্ভ করে, ঠিক যেন ত্রিশূল আর ঝোলা নিয়ে বাবা সকালে ভিক্ষেও বেরিয়েছে। রতিয়া ছড়িদার হেসে ফেলে। বাবা আরও চটে যায়। হাসছ কি? তোমাদের ছেলেরা যায় রোজগারে খুরপি নিয়ে ঘাস তুলতে, না হয় ঝুড়ি নিয়ে কুল কুড়োতে। এ ছোড়া যাবে তাদের সঙ্গে সমানে তাল দিতে, কিন্তু রোজগারের কোথাও ওর কানেই নো না, তবে থাকবেন খুশি। আমি এনে দেব, তবে চারটি খেয়ে উপকার করবেন। না, ছোড়াটা দেখছি ধাঙরটুলির পথ ধরেছে, যা তোর 7 জন্মের বাপদের কাছে। তারপর রাগটা একটু কমে এলে বাবার উৎকণ্ঠার সীমা থাকে না। বদরাগী পাগল ছেলেটা আবার ঘৃণা করে বসে। মরণধারের ওপারে গোসাই অর্থাৎ সূর্য ডুবে যায়। বকরহাট্টার মাঠের তালগাছ কটার উপরের আলোর রেশ মুছে যায়। গোসাই থানের অশ্বত্থ গাছটির উপরের পাখির কাকলি বন্ধ হয়ে যায়। তবুও ঢোড়াই আসে না। অনুতাপে বাবার চোখ ছলছল করে, তামাকের স্বাদ পায় না। সে কি গিয়েছে এখন? তখন গোসাই ছিল মাথার উপর। সে তালপাতার চাটাইটা ঝেড়ে অসময়ে শুয়ে পড়ে। খানিক পরে কাঠের বোঝা ফেলবার শব্দে বুঝতে পারে যে ঢোড়াই জ্বালানি কাঠ কুড়িয়ে ফিরেছে। ঢোড়াই আগে কথা বলবে না, বাবাও ওর দিকে তাকাবে না। কোনো দিকে না তাকিয়ে ফুঁ দিয়ে উনুন ধরাবার চেষ্টা করে। বাবা শব্দ শুনে বোঝে যে এই মাটির মালসাতে জল চড়ালো, এইবার ভিক্ষের ঝুলি থেকে চাল বের করছে। আর চুপ করে থাকা যায় না। বাবার খাওয়ার জন্যে জিপছির মা গোটা কয়েক সুতনি দিয়ে গিয়েছে, অর্থাৎ এক প্রকার কন্দ, কেবল গরিবরাই এই কন্দ খায়। এখনো মাথার কাছে রাখা রয়েছে। ঢোড়াইটা জানে না এখন ভাতে না দিলে সিদ্ধ হবে কি করে। বাবা ত্রিশূলটি নেড়ে ঝমঝম করে, এতক্ষণে ঢোড়াইয়ের অভিমান ভাঙে। বাবা তাহলে তাকে ডেকেছে। এত সকাল সকাল শুয়ে পড়লে কেন বাবা, খাবে না? রাতে আবার ঢোড়াই বাবার চাটাইয়ের উপর তার কোল ঘেঁষে শুয়ে পড়ে। বাবা তার পিঠে হাত বুলিয়ে দেয়। এর মধ্যে সে কখন ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না। এই হচ্ছে আজকালকার নিত্য ঘটনা বাবার। মধ্যে মধ্যে অতিষ্ঠ হয়ে ওঠে, আবার ভাবে যে অল্প বয়স, যে বয়সের যা, ওর সমবয়সীদের সঙ্গে না খেললে ধুললে কি ওর এখন ভালো লাগে? হাঁ, তবে খেলবি খেল, নিজের রোজগারের কাজটা করে তারপর খেলা। আর ওই দলের পাণ্ডামিটা ছেড়ে দে। এই এখনই থানে ফিরবে, আর কি ওর টিকি দেখবার জো থাকবে? সেই গোসাই ডুববার আগে আর কি জেদি কি জেদি! বকে ঝোঁকে কি ওকে সামলানো যায়? ঝোঁক একবার উঠলে হলো। এখন এই ঝোঁক থানের দিকে আর ভিক্ষের দিকে গেলে হয়। বড় হলে তবে না আমার উপযুক্ত চেলা হতে পারবে? রামজির মনে যা আছে তাই তো হবে। সিয়ারাম সিয়ারাম। ঢোড়াই গেয়ে চলেছে সেই বটহর গান। বুকের জোর আছে ছোড়াটার। গানের শেষে বটহিয়ার আটা যা ছেড়েছে, একেবারে ভাই চেয়ারম্যান সাহেবের দারোয়ানের কুঠরির জানলা খুলিয়ে ছেড়েছে। ওই যে তার বিজলি ঘরের মিস্ত্রিও জানলা দিয়ে তাকাচ্ছে দেখছি। ঝুলিটা ভরে গিয়েছে রে ঢোড়াই, চল ফেরা যাক থানে।
আবার সাউজির দোকান থেকে একটু নুন নিতে হবে। গানহি বাবার বার্তা। কপিল রাজার বাড়িটা ভূতের বাড়ির মতো পড়েছিল 1 বছর থেকে। বাড়ির লোকেরা মারা যাবার পর তার জামাই এসেছিল বাড়িটা বিক্রি করতে। খদ্দের জোটেনি। বাড়ি তো তেমনই, তার উপর শহর থেকে এত দূরে। জমির দাম এখানে নামমাত্র বললেই হয়। ওই ভুতুরে বাড়ির খড়ের চালা কিনবার জন্য কে আর পয়সা খরচ করতে যাবে? কপিল রাজার জামাইটা আবার ফিরে এসেছে, দিন কয়েক হলো। শোনা যাচ্ছে যে চামড়ার ব্যবসা করবে। আজ বাদরামুচির সঙ্গে নাকি সে অনেকক্ষণ কথাবার্তা বলেছে। কাল 2 গাড়ি নুন এসেছে তার বাড়িতে। এই কথাই উঠেছিল সাঁঝের ভজনের আখড়ায়। ধনুয়া মাহাতো বলে, তা কথাটা ভাববার বটে, তা বাবুলালকে আসতে দে। একে সে পাড়ার পঞ্চায়েতের একজন নায়েব, তার উপর আফসার আদমি। হাকিম হুকুমের সঙ্গে কথা বলেছে। তার উর্দি পাগড়ির রং বদলেছে কিছুদিন আগে। কোল্ড স্টোরের জায়গা নিয়েছে ওর ভাই চেয়ারম্যান সাহেব, সেই জন্য। বাবুলাল বলেছে যে ওর ভাইস চেয়ারম্যান সাহেবকে এখন চেয়ারম্যান সাহেব না বললে চটে। আচ্ছা, বাবা মাইনে দিয়ে চাকর রেখেছে, যা বলো তাই শুনতে রাজি আছি। ওই বাবুলালকে দিয়ে চেয়ারম্যান সাহেবকে বলাতে পারলে কপিল রাজার জামাইটার এ অনাছিষ্টি কাণ্ড বন্ধ করা যেতে পারে। বাদরামুচিটাকেই যদি চেয়ারম্যান সাহেব একবার বকে দেয়, তাহলেই এর চামড়ার ব্যবসা বন্ধ হয়ে যায়। ছি 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 ছি, জাত ধর্ম আর থাকবে না। দুর্গন্ধে পাড়ায় টেকা যাবে না। হাজারে হাজারে শকুন বসবে আমাদের ঘরের উপর, আর সেসব জাতা চামড়া না মানা যায় না মুখে। হ্যাক, থু থু, সিয়ারাম। কিন্তু বাবুলাল আজ আসেই না অফিস থেকে। চেয়ারম্যান সাহেবের বাড়িতে চিঠির ঝুড়ি পৌঁছে, তারপর হাট করে রোজ সন্ধ্যা লাগতে লাগতেই ফিরে আসে। আজ রাত 10টা বাজল। আরে দুখিয়ার মার কাছ থেকে খবর নিয়ে তো, ঢোড়াই যে বাবুলাল কিছু বলে গিয়েছে নাকি বাড়িতে। আমি যাই না ও বাড়িতে। মাহাতো বলে যে বাবা ছেলেটার মাথায় একেবারে খেল। নেমো খারাম কোথাকার, গত বছরও তো অসুখ হয়ে অতদিন পড়ে থাকলি দুখিয়ার মার কাছে। আচ্ছা গুদার, তুই যা বাবুলালের বাড়িতে, জিজ্ঞাসা করে আয়। তারপর বিকৃত উচ্চারণে ঢোড়াইয়ের দিকে তাকিয়ে বলে, আমি যাব না ও বাড়িতে, বদমাস কোথাকার। কাহুহি বাদি না দেহিও দোষু, অর্থাৎ কাহুহি বাদি না দেইও দোষু, কাউকে মিছে দোষ দিও না। তুলসীদাসের উক্তি, মিছে দোষ দিস না দুখিয়ার মায়ের আর বাবুলালের। এরই মধ্যে বাবুলাল এসে পড়ে। সে আর কাউকে প্রশ্ন করার অবকাশ দেয় না যে আজ দেরি কেন হলো। ডিস্ট্রিবোর্ড আপিসে আজ ভারী হল্লা ছিল। মাস্টার সাহেব নৌকরিতে ইস্তফা দিয়ে সব ছেলেদের ছুটি দিয়েছে। ছেলেরা ডিস্ট্রিবোর্ডের ঘড়িঘরের সম্মুখে সাভা করতে এসেছিল। ডিস্ট্রিবোর্ডের ঘড়িঘর অর্থাৎ ক্লক টাওয়ার, আর সাভার অর্থ হচ্ছে মিটিং অথবা সভা। মুফিল উদ্দিন সাহেব মোক্তার আছে না, ওই যে সব সময় আফিং খেয়ে ঢলে, সে লাল কিতাব হাতে নিয়ে সদর হয়েছিল, অর্থাৎ সভাপতি হয়েছিলেন। লে হালুয়া মাস্টার সাহেবের, ছুট গই নকরি, সটক গয়া পান। অর্থাৎ এটি একটি অতি চলিত কথা তাতমাদের মধ্যে। চাকরিও গেল, পান খাওয়াও শেষ হয়ে গেল। কেন? মাস্টার সাহেবকে আবার পাগলা কুকুরে কামড়ালো কেন? নকরি থেকে সরকার নিশ্চয়ই বরখাস্ত করেছে, টাকা পয়সার ব্যাপার নিশ্চয়ই কিছু আছে। বাবুলাল সকলকে বুঝিয়ে দেয়, না না, ওসব কিছু নয়। মাস্টার সাহেব গানহি বাবার চেলা হয়েছে। গানহি বাবা কে? গানহি বাবা বড়া গুণী আদমি, বৌকা বাবা আর রেবনগুনির চাইতেও নামি, সিরিদাস বাবার চাইতেও বড়।
না হলে কি মাস্টার সাহেব চেলা হয়েছে? গানহি বাবা মাছ মাছলি নেশা ভাং থেকে পরহেজ, শাদি বিয়া করেনি, নাঙ্গা থাকে বিলকুল। বঙ্গালী বাবু চাংড়ি মাছলি খাবো, এত তকলিফ কি সইতে পারবে? জমি জমা করে নিয়েছে বোধ হয়। প্রশ্নের জবাব দিতে দিতে বাবুলাল অতিষ্ঠ হয়ে ওঠে। বহু রাত পর্যন্ত নানা রকম কথা হয়। বাঙালিরা বুদ্ধিতে এক নম্বরের, কিন্তু একটু পাগলাটে গোছের, ঠিক সাহেবদেরই মতো, তবে তার চাইতে একটু কম বদরাগী। ভয় ভয় করেই ওদের সঙ্গে কথা বলতে বিজনবাবু উকিলের ঘরের খাপড়া উল্টোবার সময় সেদিনও দেখেছি। জয়শ্রী চৌধুরী ব্রাহ্মণ, অত বড় কিষান, বিজনবাবু উকিল ছুঁড়ে ফেলেছে তার কাগজ। একবার বসতে পর্যন্ত বলল না ওকে। কি রাগ, কি রাগ! চাক তো দেখি টিকিট বাবু, রেলগাড়িতে বাঙালি বাবুর কাছে টিকিট, তবে বুঝবো। বাজা ছাজা কেস 3 বাংলাদেশ, অর্থাৎ বাদ্য, ঘরছাউনি, মেয়েদের মাথার চুল, এই 3টি জিনিস বাংলাদেশের ভালো। আজ সভায় সরকারকে, লাট সাহেবকে, বাদশাহকে অনেক কথা শুনিয়েছে মাস্টার সাহেব। ও কেবল কথার তুলোধনা। বলো তো দারোগা সাহেবের খেলাপে, তবে না বুঝতাম হিম্মত। বলো তো টমাস সাহেবের খেলাপে, তা গুলি মেরে উড়িয়ে দিত। চাঁদমারিতে মক্স করা হাতর। চেয়ারম্যান সাহেব কলস্টোর সাহেবকে খবর দিতে গেলেন যে তার হাতায় সাভা করছে লোকে, মানা করলেও শোনে না। তবে যে তুই বললি যে তোর চেয়ারম্যান সাহেব কলস্টয়ের জায়গা নিয়েছে। বাবুলাল এই বোকাগুলোর মূর্খতায় বিরক্ত হয়ে বলে, আরে সে তো কেবল ডিস্টি বোর্ডে, জেলার মালিক তো কলস্টোর আছেই। তাই তো বলি, কলস্টোরের জায়গা কি করে নেবে? কিন্তু চেয়ারম্যান সাহেব সেই যে গেলেন, আজও গেলেন, কালও গেলেন, আর সন্ধ্যা পর্যন্ত এলেন না। না কলস্টোর, না সেপাই, না কেউ। আপিসের বাবুরা তাদেরই এন্তেজারিতে এতক্ষণ ভয়ে ভয়ে আলো জ্বালিয়ে বসে। তাইতেই তো এত দেরি। বাবুলালের খাওয়া হয়নি এখনো। অনেক রাত হয়ে গিয়েছে। গল্পে গল্পে সকলে উঠে পড়ে, সে উঠবার সঙ্গে সঙ্গে। ঢোড়াই বকুনি খাওয়ার পর থেকে এতক্ষণ এক কোণে চুপ করে বসেছিল। কেবল সেই লক্ষ্য করে যে যে চামড়ার নাম করতে নেই, সেই চামড়ার গোদাম পাড়ার কাছে হওয়ার কথাটা এই গোলমালে একেবারে চাপা পড়ে গিয়েছে। ওই বেড়ালের মতো গোঁফ বাবুলালটা কতকগুলো গল্প বলল তাতেই। গানহি বাবা রেবনগুনির চাইতেও বড়, বৌকা বাবার চাইতেও বড়, মিলিট্রি ঠাকুরবাড়ির মহন্তর চাইতেও বড়, 1 নম্বরের গল্পবাজ বাবুলালটা। ঝুটফুস বললেই হলো। বাল্যকাণ্ডের বাকি অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন। আর আমাদের চ্যানেল ফলো করতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।